করতে চাই ইফতিকার মাহমুদ, যিনি প্রথম আলোর বিশেষ প্রতিনিধি, এবং নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন জনাব ইফতিকার মাহমুদ। জি, আমি এতক্ষণ কিছুক্ষণ আগেও সরাসরি শুনতে পাচ্ছিলাম, এখন যন্ত্রের সাহায্যে শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং যেটি জানিয়ে রাখতে চাই যে ইফতেখার মাহমুদ দর্শকদের জানিয়ে রাখতে চাই, যিনি পরিবেশ সাংবাদিকতাটিকে তারকা খ্যাতি দিয়েছেন। পরিবেশ সাংবাদিকতা টিকে এমন একটি পর্যায়ে নিয়েছেন যে এটি সাংবাদিকদের একটি ক্যারিয়ার হতে পারে, সাংবাদিকদের স্বপ্নের জায়গা হতে পারে। তার সাথে কথা হচ্ছে এই মুহূর্তে জনাব ইফতেখার মাহমুদ, যিনি প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। শুনতে চাই পরিবেশ সাংবাদিকতার আদ্যপান্ত এবং কিভাবে এই পরিবেশ সাংবাদিকতা এতটা জনপ্রিয়তার জায়গায় আপনি পৌঁছাতে পারলেন, এবং কিভাবে পরিবেশ সাংবাদিকতার মাধ্যমে পরিবেশ উন্নয়নে, পরিবেশের বিভিন্ন বিপর্যয় রোধে, বিভিন্ন অসঙ্গতি রোধে পরিবেশ সাংবাদিকতা জরুরি ভূমিকা রাখতে পেরেছে, নানাবিধ অর্জনের সারথি করতে পেরেছে আমাদের। শুনতে চাই আপনার কথা। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এতক্ষণ খুবই মন্ত্রমুগ্ধের মতো শেখ রোকনের বক্তব্য শুনছিলাম। তো আর রনির তো আমি অনেক পুরনো, মানে কি বলবো, যে ফলোয়ার। সো তার কাজ এবং তৎপরতা, বক্তব্য সবই আমি খুবই ঘনিষ্ঠভাবে ফলো করি। তো আমি আসলে যে প্রসঙ্গটা দিয়ে এখানে ঢুকতে চাই, যেটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে আপনাদের কাছে, প্রথমত হচ্ছে যে আমাদের এখানকার মানুষের, যদি আপনি হিস্টোরিক্যাল সেটেলমেন্ট প্যাটার্ন দেখি এবং এখানকার যদি গণমাধ্যমের বিকাশের সময়কাল দিয়ে যদি আমি করি, তাহলে এখানে নদী রক্ষা করা, বন্যপ্রাণীকে রক্ষা করা, সামগ্রিকভাবে পরিবেশকে রক্ষা করা, সেটা কিন্তু আসলে এই অঞ্চলের মানুষের বসতি তৈরি হয়েছিল প্রকৃতি পরিবেশকে ধ্বংস করার মধ্য দিয়ে। কারণ আমরা যদি দেখি যে এখানকার যে ভূমির গঠন, সেটার একটা বড় অংশ আসলে আপনার সমুদ্র থেকে, নদী থেকে পলি পরে পরে গঠিত হয়েছিল, এবং সেখানে প্রাথমিকভাবে বনভূমি ছিল। তো আমরা এটা নিশ্চয়ই আমরা অনেকে জানি যে আমরা সেই 18 শতকের শেষ থেকে 19 শতকের শুরু পর্যন্ত যে বিস্তীর্ণ যে সময়, এই সময়টাতে এই অঞ্চলের যে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসে। এখানে আপনার মানে ব্রিটিশ শাসকরা তাদের রেভিনিউ কালেকশনের জন্য এখানে নতুন নতুন এলাকাকে কৃষির আওতায় নিয়ে আসতে চায়। সেক্ষেত্রে তারা বনভূমি ধ্বংস করা, এবং বনভূমি ধ্বংস করতে হলে বাঘ হত্যা করা, এবং ওই সময়ে বাঘ হত্যা করার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা। হ্যাঁ, ওই সময় 3 রুপি না 5 রুপি এরকম একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল, এবং ওই পুরো প্রসেসের মধ্যে দিয়ে 19 শতকের শুরুটা, যখন এখানে গণমাধ্যমের একটা বিকাশ ঘটতেছে, তখন এখানে কিন্তু আসলে পরিবেশ ধ্বংসেরও একটা তাণ্ডব চলতেছিল। কিন্তু আহ মানে আপনার গণমাধ্যমের মধ্যে আসলে এইটা রিফ্লেকশনটা আমরা ওই সময়ে এখন কতটুকু ছিল এটা নিয়ে অনেক, কারণ এখানকার মানে একসময় বাঘ হত্যা একটা বীরত্ব হিসেবে দেখা হতো। হ্যাঁ, এবং পঁচাত্তি গাজীর কাহিনী আমরা জানি, এবং এরকম অনেক 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 গল্প, জিম করবেটের আমরা গল্প জানি। তো এগুলো করে করে তারপর বাংলা গানের মধ্যে যদি দেখেন যে আমি বাঘ শিকারে যাই, বন্দুক লয়ে রেডি হয়েছে আমি আর মামু। হ্যাঁ, সো এখানকার কালচারের মধ্যে যেরকম কনজারভেশনটাও আছে, আবার কিন্তু ধ্বংসের প্রবণতাটাও ছিল। এবং কিন্তু গণমাধ্যমে আসলে এই এই বিষয়টা আমি যখন কাজ করতে শুরু করি, সে 2005 সাল থেকে 3-5 এই সময়টাতে, তখন শুরুতে আমি আসলে মানে আমার যেহেতু এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল অ্যানথ্রোপোলজি, আমি একজন গবেষক ছিলাম আমি শুরুতে। তারপর সেখান থেকে আমি সাংবাদিকতায় আসি। তো ওই সময়টাতে আসলে পরিবেশ সাংবাদিক হিসেবে আমরা হাতে গোনা অল্প কিছু মানুষকে পেয়েছি, যাদের কাজের মানে ধরনটা ছিল বেসিক্যালি নদী কেন্দ্রিক, যেটা রোকন এতক্ষণ বললো। যে কারণ আমাদের মনে রাখতে হবে যে 90s এর একদম গোড়া থেকে শুরু করে একদম আপনার 2000, আমি যখন সাংবাদিকতা আসি 5, এই সময়টাতে আমাদের শিল্পায়নের একটা 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 নতুন একটা ফেজ চলতেছিল। সেটা হচ্ছে যে আমাদের তৈরি পোশাক খাত, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, হেভি ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট, জাহাজ চলাচল, এগুলো সবগুলোই বেসিক্যালি এক ধরনের, আমি বলবো যে জলাভূমি, নদী, প্রাণ প্রকৃতি ধ্বংস করার মধ্য দিয়ে এস্টাবলিশড হয়েছে। আমি এটা একদম পরিষ্কার করে আজকে বলতে চাই, যেটা প্রমাণ এখন আমরা বুড়িগঙ্গা নদী, আমরা কর্ণফুলী নদী, আমাদের ঢাকা চারপাশে যত নদী আছে, সাম্প্রতিক সময় আমরা যদি বলি আমাদের সুন্দরবনের নদ নদীগুলো, সেইগুলো এটার একটা এখন জ্বলন্ত উদাহরণ।
সো এইটা একটা পরিস্থিতি যে, এবং এটা বনভূমির যদি আমি উদাহরণ দেই, আমরা সেই যদি ধরেন গত 2 দশক 3 দশকে ইভেন ঢাকা শহরে যে গ্রিন স্পেসের কথা বলি, এই গত পরশুদিনই একটা প্রেস কনফারেন্সে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স ওনারা বলেন যে গত 2 যুগে ঢাকার 84% গ্রিন স্পেস ধ্বংস করা হয়েছে। সো তাহলে আমার ঢাকা শহর সব বাংলাদেশের প্রকৃতি পরিবেশ ধ্বংস দ্রুততম হওয়ার যে সময়কাল, আর আমার পরিবেশ সাংবাদিক হিসেবে বেড়ে ওঠার সময়কালটা আসলে প্রায় একই সময় কাছাকাছি। ফলে এক অর্থে আমি একজন ব্যর্থ সাংবাদিক আপনি বলতে পারেন, কারণ আমি আমার সাংবাদিকতার মধ্য দিয়ে যেগুলো রক্ষা করার বিষয়টা সামনে আনার চেষ্টা করেছি। আমি সাংবাদিকতায় যত বেশি রিপোর্ট করেছি, যত বেশি কাজ করার চেষ্টা করেছি, তত ধ্বংসটা দ্রুততর হতেও দেখেছি। তো ফলে এক অর্থে একটা ব্যর্থতার মধ্য দিয়ে আমি বলবো যে আমি আমার একটা বিনয়ের সাথে যেটি সময়কাল যুক্ত গিয়েছে। করতে চাই কিন্তু যে সাম্প্রতিক সময় গিয়ে আমরা যারা পরিবেশ উন্নয়ন পরিবেশ আন্দোলন কর্মী বা পরিবেশ কর্মী, তারা অনেক তথ্যের যোগান পাই, অনেক আন্দোলনের খোরাক পাই, অনেক পরিবেশ বিপর্যয়ের আম, সংকেত পাই বা পূর্বাভাস পাই আপনার মতো আপনার এই সাংবাদিকতা থেকে, আপনার এই উন্নয়ন ধর্মী পরিবেশ সাংবাদিকতা থেকে, যেটি নিশ্চয়ই করে আমাদের মতো যারা পরিবেশ করি তাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার এবং অনেক বেশি নিজেদেরকে আরো বেশি সমৃদ্ধ করবার একটা উৎস। জি, অসংখ্য ধন্যবাদ। এই ধরনের অনুপ্রেরণা টুকটাক আছে বলে আসলে এখনো কাজ করে যাওয়া যাচ্ছে। তো আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম সেই জায়গাটাতে আসলে রনি তার মানে রনি বা রোকন বা অন্য যারা আছে তাদের আবির্ভাব আমি বলবো যে আমার সাংবাদিকতার একদম ধরেন একদম মধ্য গগনে এসে আমি দেখতে পাই যে বাংলাদেশে একটা নতুন তরুণ প্রজন্ম যারা আসলে পরিবেশ সুরক্ষাটাকে আন্দোলন, পেশা এবং নিজেদের মতাদর্শিক অবস্থান হিসেবে দেখে নামছে, যেটার সাথে আমি নিশ্চিতভাবে জানি যে আমার পরিবেশ সাংবাদিকতার হয়তো খুবই দূরবর্তী একটা সম্পর্ক আছে, কিন্তু তারা তাদের ওন মোটিভেশনেই আসলে নেমেছে এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে রনির মতো। তো আমি এই জিনিসটা আর কি দেখতে মানে বলতে চাচ্ছি যে আমরা যখন পরিবেশ নিয়ে কাজ শুরু করি তখন একটা নিঃসঙ্গ শেরপার মতো মনে হতো নিজেদেরকে। তো এখন আসলে ভালো লাগে যে এখন অনেককেই ধরেন পরিবেশ সাংবাদিকতায়ও কাজ করছে, পরিবেশ সুরক্ষাতেও কাজ করছে, পরিবেশ আন্দোলনে কাজ করছে, সমাধানের জন্য অনেকে কাজ করছে। তো এই কাজ করাটাকে আমি মনে করি যে একটা ইতিবাচক মোড় নিয়েছে আমাদের এখানে, কারণ আমরা যখন দেখি যে ধানমন্ডি এলাকার কয়েকটা গাছ রক্ষা করার জন্য আপনার প্রায় 1 মাসের মতো বেশি সময় হয়ে গেছে, রাত নাই দিন নাই খেতে আন্দোলন চলতেছে। আমরা যখন পরিবেশ সাংবাদিকতার শুরুতে আসি নাই মানে কাছাকাছি সময়, ওই সময় আমরা দেখেছি ওসমানী উদ্যানের 11,000 গাছ রক্ষা করার জন্য সারা দেশের পরিবেশবাদীর আন্দোলন করেছিল এবং তারা সফল হয়েছে। আহ ফলে এই ধরনের সফলতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমি মনে করি যে এই সমস্ত আন্দোলনে গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু সেটা ভূমিকাটা হচ্ছে যে যারা আন্দোলন করছে তাদের একটা সঙ্গী হিসেবে। হ্যাঁ, সো এই এই পারস্পরিক ধরেন একটা যোগাযোগ এবং পারস্পরিক সম্পর্কটা এবং পারস্পরিক বিনিময়টা, যে তথ্য এক জায়গা থেকে তৈরি হচ্ছে, আরেক জায়গার মানুষ সেই তথ্যটাকে নিয়ে ব্যবহার করছে, আবার আরেক জায়গার মানুষ তথ্যর মধ্য দিয়ে আন্দোলন তৈরি করছে, সেই আন্দোলনটাও আবার গণমাধ্যমের সংবাদ হিসেবে সামনে আসছে। সো এই পুরো বিষয়টা নিয়েই আসলে আমি মনে করি যে পরিবেশ সাংবাদিকতাটা বাংলাদেশের পরিবেশ আন্দোলনের একটি প্রোডাক্ট, যেটা বাংলাদেশের পরিবেশ ধ্বংসের একটা সূচনা হয়েছিল 1800 শতকের শেষের দিকে, যেটা আমরা সেকেন্ড ফেজ আমরা দেখেছি 90-এর শুরুতে, এবং এই সাম্প্রতিক সময় এটা এখনো চলছে, যে আমাদের এক সময়ে আমাদের ঢাকার আশপাশের বনভূমি, জলাভূমি, নদী এগুলোকে নানাভাবে ধ্বংস করা হয়েছে। 60-এর দশকে সবুজ বিপ্লবের মধ্য দিয়ে এখানে রাসায়নিক সার কীটনাশকের ইন্ট্রোডাকশনের মধ্য দিয়ে এক ধরনের ধ্বংসযজ্ঞ চলেছে। ফলে বিভিন্ন সময়কাল ধরে আমি এই জিনিসটাকে দেখতে চাই এবং আমি এটাও দেখতে চাই যে এই সময়ে এসে আহ, মানে ধরেন আমরা যদি দেখি যে শুধুমাত্র মূলধারার গণমাধ্যমের বাইরেও অনেকে আছেন যারা শুধুমাত্র প্রাণ প্রকৃতি নিয়ে নানা ধরনের ইউটিউব কন্টেন্ট তৈরি করছে, ফেসবুক লাইভ করছে, এগুলো কোটি কোটি মানুষ দেখছে। হ্যাঁ, আমি এখানে খুব ভালো মতোই বলতে চাই যে ধরেন আমরা কৃষি বায়োস্কোপ নামে একটা চ্যানেল দেখছিলাম, তালহা, যেটা জুবাইর, হ্যাঁ, তালহা মাশরুর, জোবায়ের হ্যাঁ। করছেন।
আমরা আমরা দেখেছি যে সুন্দরবন নিয়ে মহসিনুল হাকিম দিনের পর দিন ওখানকার মাছ, ডাকাত, প্রকৃতি, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনারা এগুলো নিয়ে কাজ করছেন। এরকম অনেকে, শেখ রোকন যখন প্রতিটা বিষয়কে নদীর সাথে সম্পর্কিত করে ফেসবুকে স্ট্যাটাস দেন বা টুইট করেন, আমি মনে করি এইগুলো আসলে এক ধরনের সচেতনতা, যেগুলোর সঙ্গে সাম এক্সটেন্ট এক ধরনের সাংবাদিকতার সম্পর্ক আছে। তো ফলে এই সব মিলে বাংলাদেশের পরিবেশ আন্দোলন একটা নতুন মোড় নিয়েছে। যে পরিবেশ আন্দোলনকারীরা যে আসলে কত সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি থেকে এই সমাজ, এই রাষ্ট্র এবং এই দেশটাকে দেখে, তার বড় প্রমাণ হচ্ছে যে আমরা এই সময়ে এসে যে প্রচন্ড উত্তাপ, এবং আমরা এখন আমরা ওই যে আমরা চিড়িয়াখানার প্রাণীতে পরিণত হয়েছি। আগে এক সময় তো আমরা প্রকৃতি ধ্বংস করতে করতে প্রকৃতির যে সমস্ত উপাদান আছে বন্যপ্রাণী, তাদেরকে চিড়িয়াখানার একটা শেকলের মধ্যে ভরেছি। এখন আমরাও নিজেরাও প্রকৃতি ধ্বংস করতে করতে আমরা এখন একটা এসি রুমের মধ্যে নিজেদেরকে বন্দি করতে বাধ্য হচ্ছি। এবং এইটা যদি আমাদের এখনো যদি আমাদের এই রিয়েলাইজেশনটা না হয় যে আমরা এই প্রকৃতিকে আর ধ্বংস করা যাবে না, বরং প্রকৃতিকে তার আগের রূপে ফিরে আনার কাজটা আমাদেরকে করতে হবে। না করলে আমরা নিজেরা আসলে আমাদের নিজেদের তৈরি করা কৃত্রিম ঘরের মধ্যে আমরা যেরকম এখন এআই, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে আমাদের মেধা, জ্ঞান, চিন্তাটাকে সমর্পণ করতেছি, আমরা তেমনি আমাদের যে ফিজিক্যাল কমফোর্ট, আমাদের এক্সিস্টেন্স, আমাদের যে বেঁচে থাকা, আমাদের যে টিকে থাকা, সেটাও কিন্তু আমরা একটা কৃত্রিম একটা অবয়বের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ফেলছি। ফলে আমি মনে করি যে এটা সাংবাদিকতার ক্ষেত্রেও এটা একটা নতুন দশা, নতুন পরিস্থিতি। আহ আমাদের একটা নতুন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যখন আমরা দেখি যে আসলে গ্লোবাল ওয়ার্মিং ছাড়াই ঢাকা শহরের তাপমাত্রা আপনার প্রায় 6-7 ডিগ্রি বেশি হয়ে গেছে, শুধুমাত্র জলাভূমি এবং বৃক্ষ নিধনের কারণে। ঢাকা পুরো শহরটা এখন একটা হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়তে দিব না আমরা। আমরা এমন প্রতিজ্ঞার মধ্য দিয়ে যখন প্যারিস চুক্তির মধ্য দিয়ে পৃথিবী যাচ্ছে, তখন আমরা ঢাকা শহরের তাপমাত্রাই বৃক্ষ নিধনের মধ্য দিয়ে ইতিমধ্যে 5-6 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে ফেলেছি। এবং আমাদের নিজেদেরকে আমরা একটা আমি বলবো যে মানে নিজেদের তৈরি করা একটা চিড়িয়াখানার মধ্যে বন্দি করে এখন কোনো মতে টিকে থাকার চেষ্টা করছি, আর বলতেছি যে প্রকৃতি কবে আমাদেরকে তার এই এই যে অসহনীয় উত্তাপ, সেই উত্তাপ থেকে আমাদেরকে রক্ষা করবে। কিন্তু আমি যেটা বলি, মনে করি যে শুধুমাত্র তথ্য উপাত্ত বা এগুলোই বিষয় না, কারণ আহ এই তথ্য উপাত্তের ভিত্তিতে আন্দোলন গড়ে তোলা, সমাধান দেওয়া এবং সেই সমাধানটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেই কাজটা আসলে সাংবাদিক এটার একটা খুবই, আমি বলবো যে এটা একটা অংশীজন। এর বাকি কাজটা অন্যদের, সেই কাজটা নাগরিকদের, সেই কাজটা উদ্যোক্তাদের, সেই কাজটা সরকারের, সেই কাজটা নীতি নির্ধারকদের, সেই কাজটা পরিকল্পনাবিদদের। ফলে এই সামগ্রিক পরিস্থিতির আলোকেই আমি আমার সাংবাদিকতাটাকে দেখতে আগ্রহী। এবং আমাদের নতুন জেনারেশনে যারা সাংবাদিকতা আসছেন, কাজ করছেন, তো তাদের জন্য আমি মনে করি যে এইভাবে তাদেরকে দেখতে হবে, মানে নিজেদেরকে ঠিক মানে এনভায়রনমেন্টাল হিরো বা আমরা একটা অনেক কিছু করে ফেললাম, সেই জায়গা থেকে নিজেকে দেখার সুযোগ কম। আমি মনে করি যে এবং তারকার পরিবেশ বিষয়টা সাংবাদিকতার দিকে আসলে আসলে আকাশ। অনুসন্ধানী পরিবেশ সাংবাদিকতার দিকে নিয়ে যেতে হবে। সারফেস একদম। রিপোর্টিং এর জায়গা থেকে বের হয়ে এসে আম, জি। অনুসন্ধানী পরিবেশ সাংবাদিকতাটিকে আসলে আরো বেশি গুরুত্ব দিতে হবে। আমি শেষ 1 মিনিটে আপনার কাছে যেটি জানতে চাইবো, একজন দীর্ঘদিন থেকে পরিবেশ সাংবাদিকতা নিয়ে নিয়ে আপনি কাজ করছেন, এই যে পরিবর্তিত পরিবেশ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, আমাদের জন্য আসলে সুবাতাস বা সুখবর কোনটি? আপনি 1 মিনিটে বলেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি, বা কি কোন জায়গাটা আমাদের কিভাবে পুরো প্রক্রিয়ায় আমাদের যুক্ত থাকা উচিত? হ্যাঁ, আমি মনে করি এটা খুবই একটা মানে আমরা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ মানে মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা যদি সেই বাংলাদেশের প্রথম আরবান এনভায়রনমেন্টাল মুভমেন্টকে যদি আমরা, যেখানে বাংলাদেশের নাগরিকরা সত্যিকার অর্থে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ওসমানী উদ্যানের গাছ রক্ষা আন্দোলন, 11,000 গাছ রক্ষা আন্দোলন। সেখানে একটা বিশাল নাগরিকদের একটা বড় অংশ ছিল। কিন্তু আমরা ঢাকার রাজধানীর ধানমন্ডির মাত্র লাস্ট খুবই অল্প সংখ্যক গাছ রক্ষা করার জন্য যে আন্দোলনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ওই স্থানীয় কিছু যুবক তরুণ যেটা শুরু করেছে, এটার সাথে আবার আমরা যখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নাগরিকদের একটা বড় অংশ যুক্ত হয়ে পড়েছে, তখন আসলে ওইখানে আমি আশার আলো দেখি। যখন
হাতিরঝিল নিয়ে একের পর এক দিনের পর দিন এখানে আন্দোলন হয়েছে, প্রতিবেদন হয়েছে, অনুসন্ধানী সাংবাদিকতা হয়েছে, তারপর আমরা হাতিরঝিল হতে দেখেছি। আমরা একই জিনিস দেখতে চাই, শুধুমাত্র এই ধরনের শোকেসিং টাইপের কোন একটা এলাকা ভিত্তিক বড় উন্নয়ন না, পুরো শহরটা আসলে আমি মনে করি যে এখানে মানে হাতিরঝিলের মতো যে আপনার যে অবয়ব, যেখানে আপনার গাছ থাকবে, যেখানে ঘাস থাকবে, যেখানে জলাভূমি থাকবে, যেখানে জল আমাদের সবুজের স্থাপনা জল থাকবে, সবুজের সমারোহ। জল সবুজের সমারোহ থাকবে, সেইটা নিশ্চিত করার জন্য অনুসন্ধানী কাজ করা, কোথায় সুযোগ আছে, কোথায় সম্ভাবনা আছে, কোথায় সামর্থ্য আছে, সেই জায়গাগুলোকে খুঁজে বের করা এবং সেইগুলোর দেখিয়ে দেওয়া, এটা একটা সাংবাদিকের কাজ এবং পরিবেশবাদীদের কাজ সেগুলো তুলে আনা। সরকারের কাজ সরকারকে করতে বাধ্য করাটা আমি মনে করি সেক্ষেত্রে গণমাধ্যমের কাজ, যেটা গণমাধ্যম পরিবেশবাদীরা এখন একটা যৌথ বিনির্মাণের একটা প্রক্রিয়া আছে। এই জায়গায় আমি আমি মনে করি যে এটা একটা বড় সফলতার দিক। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এবং এটি শুধু সফলতা না, এটি আমাদের জন্য একটি বড় সুখবর। আসলে আমরা সেই বিনির্মাণের প্রক্রিয়ায় হাঁটতে চাই, এবং এই যে অনুসন্ধানী পরিবেশ সাংবাদিকতা, সাহসী পরিবেশ সাংবাদিকতা, দাপুটে পরিবেশ সাংবাদিকতা, এই চর্চাগুলো আরো বড় পরিসরে দেখতে চাই। এবং আমরা বিশ্বাস করি যে পরিবেশ সাংবাদিকতা বাংলাদেশ পরিবেশ উন্নয়নে, পরিবর্তিত পরিবেশের পরিস্থিতি মোকাবেলায় অনেক বড় ভূমিকা রাখতে পারে। অসংখ্য ধন্যবাদ জনাব ইফতেখার মাহমুদ, আপনাকে এতক্ষণ ধরে আমাদের আপনার আলোচনার মাধ্যমে সমৃদ্ধ করবার জন্য। নিশ্চয়ই আমার দর্শকরাও অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন, আরো বেশি শানিত হয়েছেন আপনার এই ক্ষুরধার আলোচনায়। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার এই আলোচনায় যুক্ত করবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা আশা করি বাংলাদেশে অসংখ্য রনি তৈরি হবে, আহসান রনির মতো এরকম নতুন অনেক উদ্যোক্তা তৈরি হবে, রোকনের মতো অনেক সাংবাদিক তৈরি হবে। আমরা বাংলাদেশটাকে আবারও সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ আপনাদের হাত দিয়ে দেখতে চাই এবং সেটা আমরা লিখতে চাই। ধন্যবাদ। নিশ্চয়ই আমরা অনেক অনেক বেশি ইফতেখার মাহমুদও দেখতে চাই। নিশ্চয়ই সবাই মিলে সবার জন্য একটা সুন্দর পৃথিবীর আমরা স্বপ্ন দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে।